তোমরা কি আমার কথা ঠিক মতো শুনতে পারতেছো? জি ভাইয়া। আচ্ছা, এটা জিজ্ঞেস করলাম কারণ একটু প্রবলেম হচ্ছিল গতকাল রাতে হেডফোন। আচ্ছা, যাই হোক, আজকে আমরা ভেক্টর থেকে 15টার মতো এমসিকিউ সলভ করব। এই 15টা হচ্ছে কাইন্ড অফ 15টা টাইপের আর কি, ঠিক আছে? মোটামুটি আমার দেখা মতে ভার্সিটি অ্যাডমিশন গুলাতে প্লাস হচ্ছে বোর্ড পরীক্ষা গুলাতে এই টাইপের ভিতরেই আছে। আমার সবগুলো তো করার দরকার না, আমি যদি প্রত্যেকটা টাইপের একটা দুটা করে করতে পারি তাহলে আমি ওই টাইপের বাকিগুলো পারলেই তো হয়, ঠিক আছে? তো এরকম 15টা করব। আর দুই একটা করবো যেগুলো হচ্ছে একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট না, বাট অ্যাডমিশনে আসছে, তো আমরা ওই অ্যাডমিশনের পয়েন্ট অফ ভিউ থেকে করবো, ওগুলো মোটেও একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আচ্ছা, তোমাদের যে একাডেমিক আর অ্যাডমিশনের যে ব্যাপারটা থাকে, এখানে এমন কিছু থাকে যে 80% জিনিস থাকে যেগুলো একাডেমিক অ্যাডমিশনে হয়তো বা সিমিলার টাইপের, বাট কিছু জিনিস থাকে যেগুলো অ্যাডমিশনেই পড়াইতে হয় বা অ্যাডমিশনেই পড়তে হয়, ওগুলো একাডেমিকে দরকার হয় না, ঠিক আছে? আচ্ছা, তো আজকে এটা শুরু করি। তো দেখো, প্রথমেই এখানে রুয়েটে 2009-10 সালের একটা কোশ্চেন, আর হচ্ছে চুয়েটে 2015-16 সালের একটা কোশ্চেন, এই দুইটা কোশ্চেন দিয়ে আমরা শুরু করবো। তো দেখো, রুয়েটের এই কোশ্চেনটা একটু ভালোভাবে পড়ো, খুবই সহজ। এই টাইপের সৃজনশীল আমরা দেখে আসছি এর আগে, এই টাইপের সৃজনশীল কিন্তু দেখে আসছি, তার মানে এই এমসিকিউটা পারা উচিত। সেখানে দুইটা ভেক্টর দিচ্ছে, একটা ভেক্টর হচ্ছে কি 2i প্লাস ল্যামডা জে প্লাস কে কে হ্যাট, হ্যাঁ, এটা হচ্ছে একটা ভেক্টর যাকে আমরা আই হ্যাট জে হ্যাট কে এটা মধ্যে ফোকাস করলাম। আচ্ছা, আরেকটা ভেক্টর কি, আরেকটা ভেক্টর হচ্ছে i মাইনাস 2j প্লাস 3k। এই হচ্ছে কি আমাদের দুইটা ভেক্টর। এখন বলছে যে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে ল্যামডার ভ্যালু কত? আচ্ছা, ইউসা কি আমাকে বলতে পারবা যখন দুইটা ভেক্টর লম্ব হয় কখন দুইটা ভেক্টর লম্ব হয়? কন্ডিশনটা কি বলতে পারবা? ভাইয়া যখনই এদের ক্রস গুণফল 0 হবে। আচ্ছা, তোমার অ্যান্সারটা ভুল হয়েছে, ডট গুণন যখন 0 হয়। ভাই দেখো, ইউসা কি ক্লাস করো আদৌ? তোমার রেসপন্স আমি পাই না তোমার যখন জিজ্ঞেস করি। ওকে, লিভ ইট, আমি ক্লাস শেষে তুমি এটার কোশ্চেনটার অ্যান্সার পারবা যে দুইটা ভেক্টর কখন লম্ব হয়? ডট গুণফলের মান যখন 0 হয়। আচ্ছা, কোশ্চেনটা ইউসাকে করছিলাম, যাই হোক, তোমাদের অ্যান্সার কারেক্ট। সো দুইটা ভেক্টর তখনই 0 হবে যখন তাদের ডট গুণনের মান হচ্ছে লম্ব হবে, যখন তাদের ডট গুণনের মান 0 হবে, ঠিক আছে? এখানে আমাদের বলা হয়েছিল যে দুইটা ভেক্টর দেওয়া হয়েছে আই জে কে এর মাধ্যমে, বলছে এই ভেক্টর দুইটি পরস্পর লম্ব হলে ল্যামডার ভ্যালু কত। সো আমরা তাদের ডট গুণন ইজ ইকুয়াল টু 0 ধরলাম। সো ডট গুণন কিভাবে করতে আমরা জানি, এই আই এর সহগ হচ্ছে, এটার আই এর সহগ হচ্ছে 1, এটার আই এর সহগ হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 1 মানে 2 প্লাস এটার যে এর সহগ হচ্ছে -2, এটা যে এর সহগ হচ্ছে ল্যামডা, তার মানে এটা হবে হচ্ছে -2 ইন্টু ল্যামডা মানে হচ্ছে -2 ল্যামডা, -2 ল্যামডা। এখানে কে এর সহগ হচ্ছে 1, এখানে কে এর সহগ হচ্ছে 3, তার মানে এখানে আসবে 3 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স আমরা এখানে পাচ্ছি 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 5, 5 ইজ ইকুয়াল টু পাচ্ছি 2 ল্যামডা, মানে ল্যামডা ইজ ইকুয়াল টু পাচ্ছি 5/2, এটা হচ্ছে ল্যামডার ভ্যালু। সো দেখো, এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গ নম্বর 5/2। সো আমরা গ নম্বরটা অ্যান্সার হিসেবে পাচ্ছি। ওকে, তারপর 63 নম্বর কোশ্চেন চুয়েটে আসছে, বাট এই কোশ্চেনটা ম্যাথসের ভেক্টরের সাথে এটার রিলেশনটা আসলে কমই বলা যেতে পারে, ঠিক আছে? কমই বলা যেতে পারে, তারপরে এটা দেওয়া হয়েছে, তো এটা সলভ করি। কারণ এখানে ভেক্টরটা অঘূর্ণনশীল কিনা সেই জিনিসটা চেক করতে বলছে। এখানে চেক করতে বলছে, একটা ভেক্টর দিছে, হ্যাঁ, ভেক্টরটা দিয়ে বলতেছে যে এ বি সি এর মান কত হলে এই ভেক্টরটা অঘূর্ণনশীল হবে। তো এটা আমাদের ম্যাথের সাথে কানেকশন নাই, এটা হচ্ছে ফিজিক্সের একটা জিনিস। তো তোমরা একটা জিনিসের নাম শুনছো কিনা জানি না, আমি জাস্ট এটা করাই দিব যেহেতু কোশ্চেনে পাইছি। কার্ল বলতে একটা জিনিস আছে, ঠিক আছে? কোনো কিছুর আহ কোনো কিছুর হচ্ছে কার্লের মাধ্যমে আমরা হচ্ছে জাজ করতে পারি যে একটা বস্তু সেটা কি ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল। এই জিনিসটা চেক করতে পারি আমরা কোনো কিছু কার্ল বের করার মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, তো কোনো একটা জিনিস, কোনো একটা বস্তু ধরো বা কোনো একটা ভেক্টর রাশি ধরো, হ্যাঁ, সেই ভেক্টর রাশি যদি অঘূর্ণনশীল হয় তাহলে তুমি বুঝবা যে তার কার্লের মান হচ্ছে 0। আর যদি তার কার্লের মান নন 0 হয় তখন তুমি বুঝবা সেটা হচ্ছে ঘূর্ণনশীল। ওই কার্ল দিয়ে আমরা বেসিক্যালি চেক করি যে জিনিসটা আসলে, বস্তুটা আসলে বা ভেক্টরটা আসলে কি ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল। তো এখন তোমরা ফিজিক্সে হয়তো পড়ে থাকবা যে কার্ল চেক করার জন্য আমাদের একটা অপারেটরের সাহায্য লাগে, যোগ বিয়োগ গুণ ভাগ ডট গুণন ক্রস গুণনের মতো আরেকটা অপারেটর আছে, সেটাকে বলা হয় ন্যাবলা অপারেটর, ঠিক আছে? তো ন্যাবলা অপারেটর আছে, তো এই ন্যাবলা অপারেটর সাইন হচ্ছে এইরকম, এই ডেলের মতো একটা, ওকে?
সো এই অপারেটরটার ভিতরে কারা থাকে, এই অপারেটরটা একটা ভেক্টর রাশি। তো এই ভেক্টর রাশিটার মধ্যে এরকম থাকে ডেল এক্স ডেল ডি এক্স আই যোগ ডেল ডেল ওয়াই জে যোগ ডেল ডেল জেড কে। এইটা হচ্ছে একটা ভেক্টর রাশি, যেই ভেক্টর রাশির মধ্যে পার্শিয়াল ডেরিভেটিভ যুক্ত থাকে। আই ডিরেকশনে এক্স এর পার্শিয়াল ডেরিভেটিভ, ওয়াই ডিরেকশনে জে ডিরেকশনে ওয়াই এর পার্শিয়াল ডেরিভেটিভ, কে ডিরেকশনে জেড এর পার্শিয়াল ডেরিভেটিভ। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে পার্শিয়াল ডেরিভেটিভ কি হয়? আমরা তো ডেরিভেটিভ করছি, আমরা ডিডিএক্স করছি। তো ডিডিএক্স এর সাথে ডেল ডিএক্স এর পার্থক্যটা কি? ঠিক আছে, সো আমরা জানি কি ডিডিএক্স মানে হচ্ছে কোনো কিছু পরিবর্তনের হার। পরিবর্তনের হার আমরা ডিফারেন্সিয়েশনের মিনিং কি পড়ছিলাম? ডিফারেন্সিয়েশনের মিনিং মানে হচ্ছে একটা হচ্ছে জ্যামিতিক ভাবে যদি বলি এটা হচ্ছে স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল, ঢাল বের করা। আরেকটা পড়ছিলাম আমরা, এটা মানে হচ্ছে পরিবর্তনের হার। ঠিক আছে, বা ডিফারেন্সিয়েশনের একটা মিনিং পড়ছি, এটা হচ্ছে পরিবর্তনের হার। তাহলে ডিডিএক্স মানে যদি পরিবর্তনের হার হয়, এটাকে বলা হয় সামগ্রিক পরিবর্তনের হার। আর ডেল ডিএক্স মানে হচ্ছে নির্দিষ্ট ডিরেকশনে পরিবর্তনের হার, অর্থাৎ এক্স ডিরেকশনে পরিবর্তনের হার। এক্স ডিরেকশনে পরিবর্তনের হার এমন হইতে পারে না? আমি তোমাদের একটা এক্সাম্পল বুঝাই, তাহলে তোমরা বুঝবা যে পার্শিয়াল ডেরিভেটিভ জিনিসটা কি। তোমরা কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, ফিজিক্সের এই অংশটুকু পড়ার সময় এইগুলা জানার কথা, যে পার্শিয়াল ডেরিভেটিভ সম্পর্কে কিছুটা আইডিয়া পাওয়ার কথা। সো আমরা ধরো একটা গাড়ির কথা চিন্তা করো, একটা গাড়ি এই ডিরেকশনে চলতেছে। দেখো তো এটা যদি এই ডিরেকশনে যদি গাড়িটা চলে, তোমরা আসলে আমার কি গাড়ি একসাথে আল্লাহ জানে, যাই হোক ধরো এই ডিরেকশনে গাড়িটা চলতেছে, হ্যাঁ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখন যদি এই গাড়ির পরিবর্তনের হারটা বের করি বা ধরো তার বেগটা বের করি, তাহলে তার বেগের দিকটা কোথায় থাকবে? তাহলে তার বেগের দিকটা কিন্তু এক্স অক্ষ বরাবরও থাকতেছে না, ওয়াই অক্ষ বরাবরও থাকতেছে, কারণ কি তার পরিবর্তন সে তো চলতেছে হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাঝামাঝি একটা রাস্তা দিয়ে, তাই না? তাহলে তার সামগ্রিক পরিবর্তনের হারটা কিন্তু এই মাঝামাঝি এই রাস্তাটা দিয়েই কিন্তু হবে, রাইট? কিন্তু আমার মনে করার ইচ্ছা হইলো যে আচ্ছা এই গাড়িটা তো চলতেছে এই রাস্তা দিয়ে, বাট এই গাড়িটার এক্স অক্ষ বরাবর তার পরিবর্তনের হারটা ঠিক কতটুকু? সময়ের সাথে সাথে সে এক্স অক্ষ বরাবর কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে। ধরো সে 5 সেকেন্ড পর এই জায়গায় আসলো, এই জায়গায় আসা মানে হচ্ছে সে এক্স অক্ষ বরাবর কোন দূরত্ব অতিক্রম করছে? এই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, আর তার বাস্তব দূরত্ব হচ্ছে এই দিকে, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এই পরিমাণ, মানে তার ছায়ার সমান বা অভিক্ষেপের সমান দূরত্ব হচ্ছে সে ওয়াই অক্ষ বরাবর অতিক্রম করছে, এবং এই যে দূরত্বটা তার এই দূরত্বের এক্স অক্ষ বরাবর যে তার ছায়া, এই ছায়া পরিমাণ দূরত্বটা হচ্ছে সে এক্স অক্ষ বরাবর অতিক্রম করছে। এখন তুমি যখন এই ছায়ার পরিবর্তনের হারটা দেখবা, গাড়িটা তো চলতেছে এই দিক দিয়ে, তো তার এক্স অক্ষ বরাবর তার ছায়ার পরিবর্তন, ছায়াটা কিভাবে চেঞ্জ হচ্ছে এটা যদি তুমি জানতে চাও, বা এক্স অক্ষের দিকে যদি তার পরিবর্তনের হার জানতে চাও, তখন তোমাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে এক্স এর রেসপেক্টে। আর যদি তুমি ওয়াই এর ডিরেকশনে তার পরিবর্তনের হার জানতে চাও, পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে ওয়াই এর ডিরেকশন বা ওয়াই এর সাপেক্ষে। ঠিক আছে, আর যদি তুমি শুধুমাত্র তার পরিবর্তনের সামগ্রিক পরিবর্তন হার জানতে চাও, তখন তুমি শুধুমাত্র তার ডিফারেন্সিয়েশন করলেই কিন্তু হবে। তাহলে এই ছিল পার্শিয়াল ডেরিভেটিভের ব্যাপারটা। তাহলে এখন আমরা আবার আমাদের মূল আলোচনায় ফিরি। ভাইয়া, ঠিক আছে, হ্যাঁ বলো। ভাই যে এক্স ডিরেকশনের পরিবর্তন, এটা কি আংশিক পরিবর্তন বলা যায়? হ্যাঁ, এটাই তো আংশিক পরিবর্তন, ডেল ডি এক্স, এটাই হচ্ছে আমাদের আংশিক পরিবর্তন। এই জন্যই বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ, মানে আংশিক ডিফারেন্সিয়েশন। এটা দিয়ে হচ্ছে তুমি নির্দিষ্ট একটা ডিরেকশনে পরিবর্তনের হার জানতে পারবে। ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা, ধরো ব্যাপারটা আমি তোমাদের একটু একটু খোলাসা করে বলি। ধরো তুমি ক্লাস কি বলবো, তুমি ধরো ক্লাস 9 থেকে 10-এ উঠছো। 10-এ উঠার সময় 10-এ হয়তো বা তোমার এরকম মার্কস ছিল 1000-এর মধ্যে হচ্ছে তুমি ধরো 890 মার্কস পাইছো। ঠিক আছে, 1000 মার্কসের মধ্যে 890 মার্কস পাইছো। কিন্তু এই মার্কসটা আবার কি হয়েছে, এই মার্কসটা আবার মনে করো তোমার অর্ধবার্ষিকী থেকে তোমার ধরো 25% যোগ হয়েছে। হ্যাঁ, আবার ধরো বাকি প্রথম অর্ধবার্ষিকী 25%, বাকি অর্ধবার্ষিকী 25%, তাহলে এই হচ্ছে কি তোমার রেজাল্ট। তাহলে আমি তোমার পুরো রেজাল্টটা জানি পুরো বছর শেষে, বাট আমি জানতে চাচ্ছি যে তুমি হাফ ইয়ারলিতে কত পাইলা। ঠিক আছে, বা তুমি তার পরের হাফ ইয়ারলি বা সেকেন্ড হাফ ইয়ারলিতে তুমি কত পাইলা, এরকম আমি তোমার কাছ থেকে জানতে চাইলাম। তখন হচ্ছে কি আমার নির্দিষ্ট একটা ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্স, ওটাকে বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ। যখন পার্শিয়াল ডেরিভেটিভ করি অন্য সবাই তখন হচ্ছে কি কনস্ট্যান্ট হয়ে যায়। ধরো আমি এক্স এর সাপেক্ষে যখন পার্শিয়াল ডেরিভেটিভ করবো, তখন ওয়াই কে আমাকে আর কনসিডারেশন রাখাই যাবে না। যেমন ধরো আমি যদি ডিএক্স এর সাপেক্ষে এক্স ওয়াই কে ডিফারেন্সিয়েশন করি, তখন আমাকে কি করতে হবে, একবার এক্স কে রেখে ওয়াই এর ডিফারেন্সিয়েশন করতে হবে ডিওয়াই ডিএক্স, যোগ ওয়াই কে রেখে এক্স এর ডিফারেন্সিয়েশন ডিএক্স এর সাপেক্ষে করলে আসবে 1। এটা হচ্ছে আমার কমপ্লিট ডেরিভেটিভ। বাট আমি যদি ডেল ডেল এক্স এর সাপেক্ষে এক্স ওয়াই কে ডিফারেন্সিয়েশন করি, আমার ওয়াই বলতে এখানে আমি কিছুই ধরবো না, আমার ওয়াই হয়ে যাবে তখন কনস্ট্যান্ট। আমি ওয়াই কে বাইরে নিয়ে আসতে পারবো, তারপর আমি এক্স এর পার্শিয়াল ডেরিভেটিভ করলে আসবে
ডেল ডেল এক্স এর সাপেক্ষে আসবে 1, তার মানে আমার ডিফারেন্সিয়েশনের রেজাল্ট আসবে y, শুধুমাত্র y। ঠিক আছে, পার্শিয়াল ডেরিভেটিভ মানে হচ্ছে তুমি নির্দিষ্ট একটা ডিরেকশনে পরিবর্তনের হার বের করতে চাচ্ছ, সেটা হচ্ছে বের করলে সেটা হচ্ছে তুমি পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে বের করতে পারবা। সো এগুলো হচ্ছে তোমরা হায়ার স্টাডিজে গেলে মেকানিক্স বলো বা ইয়া বলো, এগুলো তো খুব ডিটেইলস শিখতে পারবা। পার্শিয়াল ডেরিভেটিভ অনেক কাজের একটা জিনিস, কারণ আমাদের অনেক সময় সামগ্রিক পরিবর্তনটা দরকার হয়। ঠিক আছে, তোমার মনে করো দেশ উন্নত হচ্ছে, বাট তুমি সামগ্রিকভাবে মনে করো দেশের একটা জিডিপি তুমি জানো না, ঠিক আছে, যে এই মাথাপিছু আয় হচ্ছে এই ধরো 2200 মার্কিন ডলার, বাট তোমার হয়তো উত্তরবঙ্গের কোন একটা জায়গার মধ্যে তোমার দারিদ্রতার অবস্থা খুবই বাজে, ওইখানে মানুষের জীবনযাত্রার মান খুবই খারাপ, তো তুমি ওইটা তো জানতে পারতেছ না। সামগ্রিক অবস্থা থেকে সামগ্রিক পরিবর্তনের হার বা সামগ্রিক দেশের উন্নতির হার, এখান থেকে তুমি দেশের সামগ্রিক একটা অবস্থা জানতে পারতেছো। বাট এমনও তো হইতে পারে সুষমভাবে তো সবার পরিবর্তন হয় না, কোনো জায়গার মানুষ বেশি ভালো আছে, কোনো জায়গার মানুষ বেশি খারাপ আছে। তো এই যে স্পেসিফিক ভাবে একটা জিনিসের পরিবর্তন হার জানা, সেটা করতে হচ্ছে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ লাগে। তো এটাই হচ্ছে কিছু এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। যাই হোক, আমাদের এই কোশ্চেন সলভ করতে বেসিক্যালি এই জিনিসগুলো দরকার হয় না, বাট একটু আইডিয়া দিলাম। এটা তোমাদের ফিজিক্স টিচার আইডিয়া দিবে, যেহেতু ফিজিক্সের অংশ। তো আমাদের যেটা করতে হবে, আমাদের যে ভেক্টরটা দেওয়া আছে, এই ভেক্টরের সাথে আমরা এই ন্যাবলা অপারেটর যেটা নিয়ে এতক্ষণ কথা বললাম, এই অপারেটরে যদি ক্রস গুণন করতে পারি এবং ক্রস গুণনের ভ্যালু যদি 0 আসে, এবং ন্যাবলা অপারেটরের সাথে এই ভেক্টরটার ক্রস গুণন, যে কোনো একটা ভেক্টরের ক্রস গুণন কি আমরা বলি হচ্ছে তার কার্ল। তো এই কার্লের সাহায্যে আমরা জাস্টিফাই করতে পারি যে আমার যে ভেক্টরটা আছে, আমার ভেক্টর মানে কি তার একটা দিক থাকবে। তো আমরা বুঝতে পারবো যে এই দিকটা আসলে কি, কেমন দিক, এই দিকটা কি ঘূর্ণনশীল কিনা, ঠিক আছে, দিকটা কি এভাবে বৃত্তর মতো সেভাবে ঘুরতেছে কিনা, একবার এই ডিরেকশন, একবার এই ডিরেকশন, একবার এই ডিরেকশনে, একবার এই ডিরেকশন। ফ্যান দেখো তো, তোমার ফ্যানের যে তোমার মাথার উপর যে পাখা ঘুরতেছে, পাখার কিন্তু ডিরেকশন চেঞ্জ হচ্ছে বারবার, এটা একটা ভেক্টর, রাইট? পাখাটা কিন্তু একবার এই ডিরেকশনে ঘুরতেছে, আবার এই ডিরেকশনে যাচ্ছে, মানে তার দিক চেঞ্জ হচ্ছে। তো এমনও অনেক দিক রাশি আছে যাদের হচ্ছে এভাবে ঘূর্ণনশীল না, মানে তারা ঘুরে না, বাট তাদের দিক পরিবর্তন, রাইট? তো ওই জিনিসগুলো জাস্টিফাই করার জন্য আমাদের আরেকটা অপারেটরের সাহায্য লাগে, সেটা হচ্ছে ন্যাবলা অপারেটর। সেটা দিয়ে আমরা যদি কার্ল বের করি, তখন হচ্ছে আমরা বলতে পারবো যে সেটা ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল। তো আমরা যেটা করব, ক্রস গুণন করবো। আমরা ক্রস গুণন জিনিসটা কি সেটা তো বুঝি, আমরা এই ন্যাবলা অপারেটরের সাথে আমাদের গিভেন ভেক্টরের ক্রস গুণন করবো। তো এবার আমরা দেখি আমাদের গিভেন ভেক্টর কি। দেখো আমাদের গিভেন ভেক্টরকে এখানে আমি মার্ক করতেছি। দেখো গিভেন ভেক্টর হচ্ছে x প্লাস ওয়াই প্লাস এ জেড আই, এরপর হচ্ছে bx প্লাস 3y মাইনাস জেড জে। ঠিক আছে, এই ভেক্টরটাকে এখন আমরা একটা কাজ করি, এখানে v এর জায়গায় বসাবো। তাহলে আমরা ন্যাবলার জায়গায় কাকে বসাবো? ন্যাবলার মান বসাই দিছি। দেখো ন্যাবলার মান হচ্ছে একটা ভেক্টর, ন্যাবলা হচ্ছে একটা ভেক্টর অপারেটর, যেখানে i ডিরেকশন বরাবর x এর পার্শিয়াল ডেরিভেটিভ থাকে, আর z ডিরেকশন বরাবর y এর পার্শিয়াল ডেরিভেটিভ থাকে, এবং k ডিরেকশন বরাবর z এর পার্শিয়াল ডেরিভেটিভ থাকে। ঠিক আছে, তাহলে এদের সাথে ক্রস গুণন হবে কি? এদের সাথে ক্রস গুণন হবে আমার যে ভেক্টরটা দেওয়া আছে সেই ভেক্টরটা। আমার ভেক্টরটা কি দেখি তো আমি, x প্লাস ওয়াই প্লাস এ জেড। তাহলে x প্লাস ওয়াই প্লাস এ জেড আই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি আমার ভেক্টরের x কম্পোনেন্ট। তারপরে তার y কম্পোনেন্ট কি দেখি তো, bx প্লাস 3y মাইনাস জেড, bx প্লাস 3y মাইনাস জেড জে। তার z কম্পোনেন্ট কি দেখি, 3x প্লাস cy প্লাস z, 3x প্লাস cy প্লাস z। ঠিক আছে, এটা হচ্ছে k ডিরেকশন কম্পোনেন্ট। তাহলে এই হচ্ছে কি আমার ভেক্টর রাশি। হ্যাঁ, ভেক্টর রাশি। তো এবার আমাকে দেখাইতে হবে যে এই ভেক্টর রাশি ওরা বলে দিচ্ছে এই ভেক্টরটি হচ্ছে অঘূর্ণনশীল, তার মানে অবশ্যই এটার কার্ল হচ্ছে 0। এটা ওটা কোশ্চেনে বলে দিচ্ছে। এখন এই কার্লটা যদি 0 হয়, তাহলে আমাকে দেখাইতে হবে a b c এর মান কত। তাহলে এই ক্রস গুণনের মান হবে 0। তাহলে ক্রস গুণন করার নিয়মটা কি? ক্রস গুণন করার নিয়মটা আমরা জানি, একটা নির্ণায়ক বের করতে হবে। কিভাবে? প্রথমে i j k আমরা বসাবো, i j k বসাবো, তারপরে i এর নিচে বসাবো ডেল x, ডেল ডেল x, যে প্রথম ভেক্টরের i এর উপাংশ, এরপরে দ্বিতীয় ভেক্টরের i এর উপাংশ কি, ডেল ডেল y, এটাকে বসাবো j এর নিচে। তৃতীয় ভেক্টরের k এর উপাংশ কি, ডেল ডেল z। আচ্ছা, এবার পরের ভেক্টরের i এর উপাংশ কি আছে দেখো তো, x প্লাস y প্লাস az। তাহলে এটাকে i বরাবর বসাইতে হবে, x প্লাস y প্লাস az। আচ্ছা, এরপরের ভেক্টরের j এর উপাংশ কি, bx প্লাস 3y মাইনাস z, bx প্লাস 3y মাইনাস z। তারপর একটা হচ্ছে 3x প্লাস cy প্লাস z। এবার এই জিনিসের নির্ণায়কটা যদি বের করি এবং নির্ণায়কটা ইকুয়াল টু 0 ধরলে আমাদের কাজ শেষ। আচ্ছা চলো এবার নির্ণায়কটা সলভ করার চেষ্টা করি। তো নির্ণায়ক করতে গেলে কি হবে, প্রথমে i নিব, i প্রথম রো বরাবর ধরা নির্ণয় করতে, আমরা ম্যাট্রিক্স নির্ণয়কে চ্যাপ্টারে জানি। আমরা প্রথম রো বরাবর যদি নির্ণয় করি, তাহলে i নিলাম। i যখন নিব তখন কি করতে হবে, এই i এর রো আর i এর কলাম বাদ। তাহলে এই ডেল ডেল y গিয়ে এর সাথে অপারেশন করবে, বিয়োগ ডেল ডেল z গিয়ে এর সাথে অপারেশন করবে। আচ্ছা, ডেল ডেল y গিয়ে এই রাশির সাথে অপারেশন করার মানে কি?
এইখানে যখন ডেল ডেল ওয়াই কাজ করবে, এই যে পুরো রাশিটার মধ্যে আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মধ্যে ওয়াই ছাড়া বাকি প্রত্যেকটা রাশি আমার কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে। তাহলে দেখি তোমরা কে ধরতে পারো ডেল ডেল ওয়াই অফ 3x প্লাস cy প্লাস z। এইখানে ডিফারেন্সিয়েশন করতেছি ওয়াই এর রেসপেক্টে, ওয়াই ছাড়া বাকি সবগুলো ভ্যারিয়েবলকে আমি কনস্ট্যান্ট ধরবো। তাহলে বলো তো এই ডিফারেন্সিয়েশনের ভ্যালু কত আসবে? সি। ওকে, তো সবাই ধরতে পারছো এই ডিফারেন্সিয়েশনের ভ্যালু কেন সি আসবে? কারণ দেখো 3x এখন হয়ে গেছে আমার কনস্ট্যান্ট, তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা ডিফারেন্সিয়েশন y এর সাপেক্ষে 0 যোগ cy। দেখো c হচ্ছে কনস্ট্যান্ট, c কে বাইরে রাখলাম, y কে ডেল y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1, তার মানে c আসতেছে। z কে যদি আমি ডেল y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি আসবে 0, তার মানে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে এখান থেকে কত c পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তার মানে দেখো i কে যখন কনস্ট্যান্ট i কে যখন নিলাম তখন হচ্ছে এইখান এই বরাবর অপারেশন হবে, এই বরাবর অপারেশনে পাচ্ছি c, তারপর আবার z এর সাপেক্ষে এই বরাবর অপারেশন হবে। আচ্ছা এখন বলো তো z এর সাপেক্ষে এই বরাবর অপারেশন করলে আমি রেজাল্ট কত পাবো? z এর সাপেক্ষে দেখে দেখে বলো তো। -1, তাহলে আমি পাচ্ছি হচ্ছে গিয়ে এই বরাবর করলে পাচ্ছি হচ্ছে কত সি, আর এই বরাবর করলে -1, তাহলে সি -1, তার মানে এটাকে লিখতে পারি সি প্লাস 1। ঠিক আছে, সি প্লাস 1 লিখতে পারি, তাহলে আই বরাবর আছে সি প্লাস 1। আচ্ছা এবার হচ্ছে আমি নির্ণয় অনুযায়ী পরে আমি মাইনাস জে বসাই। ঠিক আছে, মাইনাস জে যখন বসাবো তখন হচ্ছে dx এর সাপেক্ষে এই বরাবর, dz এর সাপেক্ষে এই বরাবর বিয়োগ হবে, তাই তো? তাহলে এবার দেখো তো তোমরা মাইনাস জে যখন বসালাম, তো এবার দেখো তো জে বসালে জে এর কলাম আর সারি বাদ, dx এর সাপেক্ষে এই বরাবর ডিফারেন্সিয়েশন করলে কি থাকে বলো তো? 3। আর dz এর সাপেক্ষে এই বরাবর করলে কি থাকে? a। তাহলে 3 মাইনাস a, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ যাতে 3 মাইনাস a যোগ k ইনটু k বললে তখন আমি হচ্ছে k বরাবর রো কলাম বাদ দিয়ে দিব। তো dx এর সাপেক্ষে যখন এইখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব কি থাকবে বলো তো? b। আর যখন dy এর সাপেক্ষে করব তখন থাকবে দেখো তো এখানে x কনস্ট্যান্ট z কনস্ট্যান্ট, তাহলে 1 থাকবে। ঠিক আছে, তার মানে এখানে থাকতেছে হচ্ছে গিয়ে b minus 1 is equal to 0। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো তো বাম পাশে হচ্ছে একটা ভেক্টর রাশি, হ্যাঁ, যেই ভেক্টর রাশি ইজ ইকুয়াল টু দেওয়া হচ্ছে 0। আচ্ছা একটা ভেক্টর রাশি ইজ ইকুয়াল টু 0 তখনই হবে যখন ওই ভেক্টরের প্রত্যেকটা ডিরেকশনের বরাবর যে উপাংশ তাদের মান 0 হবে। তার মানে এই ভেক্টর রাশিটা ইজ ইকুয়াল টু যদি 0 হইতে হয় তাহলে i এর উপাংশ তো c প্লাস 1, এই c প্লাস 1 টাকেও 0 হইতে হবে। j এর উপাংশ হচ্ছে কত দেখো তো, j এর উপাংশ কত? j এর উপাংশ হচ্ছে মাইনাস অফ 3 মাইনাস a, এটাকেও 0 হইতে হবে। k এর উপাংশ হচ্ছে b মাইনাস 1, এটাকেও 0 হইতে হবে। তাহলে c প্লাস 1 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে বলো তো c ইজ ইকুয়াল টু কত আসছে? c ইজ ইকুয়াল টু আসছে -1। আচ্ছা এবার দেখো, এইবার যদি আমাদের পরের এটা যদি দেখো 3 মাইনাস a ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে a ইজ ইকুয়াল টু হচ্ছে 3। আবার দেখো b মাইনাস 1 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে b ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে আমাকে বলা হয়েছিল, যেটা চুয়েটের কোশ্চেনে কি বলা হয়েছিল, যে ভেক্টরটি অগুণন ছিল হলে a b c এর মান কত? তাহলে a b c এর মান কত দেখো তো, a ইজ ইকুয়াল টু a, b, c ইজ ইকুয়াল টু হবে আমাদের 3, b এর মান হচ্ছে 1, -1, 3, 1, -1। এবার চলো দেখি কোন অপশনে আছে, এটা কিন্তু অ্যাডমিশনের প্রবলেম। 3, 1, -1, 3, এই যে ঘ নম্বর কোশ্চেনটা হচ্ছে আমার অ্যানসার হবে। ঠিক আছে, তো আমি এমসিকিউ হিসেবে অনেক বড় নয় তো? আচ্ছা এখানে কোশ্চেনটা হচ্ছে যে কি, যে এমসিকিউ হিসেবে বড় কিনা, কথা হচ্ছে যে কি যখন তোরা অ্যাডমিশন পর্যন্ত যাবি তখন হচ্ছে এই যে ন্যাবল অপারেটরের ক্রস গুণনের ব্যাপারটা না, এটা না তোরা মুখে মুখে করতে পারবি। যেমন আমি যদি এখানে করতাম, আমি জাস্ট এই যে ভেক্টরটাকে আমি এইভাবেও লিখতাম না। ধর আমি আমার অ্যাডমিশনের কথা যদি বলি, আমরা কি করতাম, আমরা ছোট জায়গার মধ্যে এই জিনিসটা লিখতাম না। ঠিক আছে, আমরা ডিরেক্ট কি করতাম, একটা নির্ণায়ক বানাই ফেলতাম। যেহেতু এখানে আমি জানি ন্যাবল অপারেটর কি হবে, ডিরেক্ট নির্ণায়ক বানা আই জে কে বসে দিতাম, আই এর নিচে হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড মুখস্থ, এই পর্যন্ত মুখস্থ বসাই দিতাম। তারপরে ভেক্টরটা দেখতাম। আচ্ছা এরপরে ভেক্টরটা দেখে ভেক্টরটাকে আমি এভাবে বসাই দিতাম, বসাই দিয়ে তারপরে কিন্তু আমরা এই যে ডেল এক্স এর সাপেক্ষে যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এগুলো কিন্তু সহজ থাকতাম, এগুলো আমরা মুখে মুখে জিনিসটা করতাম। হ্যাঁ হয়তো বা অন্য এমসিকিউতে আমার 10 সেকেন্ড লাগতো, এখানে আমার 1 মিনিট বা 1.5 মিনিট লাগতো, বাট এই জিনিসটা হয়তো কি অ্যাডজাস্ট হয়ে যেত। কোনো এমসিকিউতে আমি কম সময় নিচ্ছিলাম, কোনো এমসিকিউতে বেশি, তো এভাবে জিনিসটা অ্যাডজাস্ট হতো। এখন এইটার আসলে শর্টকাট বলা যাবে না, এটা কোনো শর্টকাট নাই। ঠিক আছে, এই প্রবলেমে কোনো শর্টকাট নাই, বাট এটা হচ্ছে ফিজিক্সে অনেক বেশি প্র্যাকটিস করে স্টুডেন্টরা, তো তখন হচ্ছে এগুলো আস্তে আস্তে তারা অনেক কম টাইমে করতে পারে।
কম টাইমে একটা প্রবলেম সলভ করা দুইটা ওয়ে, আইদার তুমি অনেক বেশি প্র্যাকটিস করবা যাতে তোমার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমার মাথায় থাকবে, আর একটা হচ্ছে শর্টকাট মুখস্থ করা। বাট আমি শর্টকাট মুখস্থ করাকে অ্যাটলিস্ট একাডেমিক লেভেলে কোনোভাবেই সাজেস্ট করবো না, যদি না শর্টকাটটা খুব বেশি উপকারী হয়। ঠিক আছে, এক একটা বইয়ের মধ্যে বা যে কোনো একটা অ্যাডমিশন টেস্টের বইয়ের মধ্যে তুমি একটা চ্যাপ্টার থেকে তুমি শর্টকাট পাবা মনে করো 20 থেকে 30টা। আরে ভাই শর্টকাট মুখস্থ করবে না, মেইন সূত্র মুখস্থ করবা। শর্টকাট ভুলে গেলে কিন্তু তুমি অঙ্কটা কোনোভাবেই করতে পারবে না, কিন্তু তুমি যদি মেইন সূত্রটা বুঝে করো, অ্যাটলিস্ট তোমার শর্টকাটটা মনে না থাকলেও তুমি মেইন নিয়ম অনুযায়ী অঙ্কটা কিন্তু করতে পারবে। ঠিক আছে, শর্টকাট এত বেশি দেওয়া হয় তোমার লাস্টের দিকে দেখবে অ্যাডমিশনে তোমার মাথাটা প্রেশার হয়ে যায়। এবং আমি লাস্টের দিকে আমার মাথায় এত প্রেশার হয়ে গেছে আমি শর্টকাট সব বাদ দিয়েছি। আমি ভাবলাম যে কি যেসব অঙ্ক যে নিয়ম শিখছি ওই নিয়মে মেইন নিয়মই করবো, এবং ওইটাই আমার কাছে মনে হচ্ছে যে বেশি কার্যকরী। মানে একটা অঙ্ক দ্রুত করার জন্য আমার কাছে মনে হয় তোমার জন্য এইটা বেশি কার্যকরী যে তুমি বেশি বেশি প্র্যাকটিস করো। বেশি বেশি শর্টকাট শিখতে গেলে দেখো ইন্টারমিডিয়েটে এমনিতেই ফর্মুলা হচ্ছে অনেক বেশি, যত বেশি শর্টকাট শিখবে এটা মাথায় অনেক বেশি প্রেশার ক্রিয়েট করবে আরো। তো যাই হোক, তারপরে আমি শর্টকাট বলবো ইনশাল্লাহ। একাডেমিক লাইফটা তোমাদের একাডেমিকটা শেষ করি সিলেবাসটা, তারপরে ইনশাল্লাহ শর্টকাট গুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ইনশাল্লাহ বলবো পরে। আচ্ছা আসো, আমি অনেক শুরুতে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন দিয়ে শুরু করছি। ইঞ্জিনিয়ারিং এমসিকিউ গুলোর মধ্যে কিন্তু মার্কস অনেক বেশি থাকে। ইঞ্জিনিয়ারিং এমসিকিউ গুলাতে কিন্তু 5 মার্কস করে থাকে, যেমন কুয়েটের কোশ্চেন গুলাতে কিন্তু 5 মার্কস থাকে বা 2 মার্কস 3 মার্কস থাকে। সো ওগুলা কিন্তু একটু বড় টাইপের হয় এমসিকিউ। সো এ মোটেও ভয় পাওয়ার কিছু নেই যে এই এমসিকিউটা একটু বড় হয়েছে তার মানে যে আমার বোর্ড পরীক্ষা যে এমসিকিউ গুলো আসবে সেগুলো বড়। আমি একটু পরে বোর্ড পরীক্ষা বা ভার্সিটির এমসিকিউ গুলোতে যাবো, সেগুলো কিন্তু অনেক টাইম কম কনজিউম করবে, টাইম সেভিং হবে। ঠিক আছে, 10 সেকেন্ড 20 সেকেন্ডে করা যাবে প্রত্যেক। তো যাই হোক, এই এমসিকিউতে আসি। এখানে রুয়েটের এই যে দেখো 9-10 সালের যে এমসিকিউটা, এটা একটু দেখি। এখানে কি বলছে, এখানে বলছে একটা কণার উপর 4i + j - 3k এবং দুটো ধ্রুববল কাজ করার পর কণাটা অত বিন্দু থেকে সরণ হলে সম্পূর্ণ কাজের পরিমাণ কত? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কণার উপর দুইটি ধ্রুববল, কণার উপর দুইটি ধ্রুববল। আচ্ছা এখন তোমাকে আমি বলি, এইখানে বেসিক্যালি বল ধরো একটা ভেক্টরের, হ্যাঁ, আদি অবস্থান আর শেষ অবস্থানটা দিল। এটা হচ্ছে 4, 4,1, -3, অর্থাৎ 4i + j - 3k। ঠিক আছে, আর এরপরে শেষ অবস্থানটা ধরো 3,1, -1, মানে হচ্ছে 3i + j - k। সো এটা হচ্ছে এফ বলের শুরুতে এফ বল, শেষে এফ বল। ঠিক আছে, তাহলে তুমি এফ ভেক্টরটা এখান থেকে কিভাবে বের করবা বলো তো? আমরা না দেখছি যে অবস্থান ভেক্টর থেকে কিভাবে একটা ভেক্টর বের করে, লাস্টের অবস্থান ভেক্টর থেকে আদি অবস্থান ভেক্টর যদি আমরা বিয়োগ করি, আমরা জানি তো ভেক্টর মানে কি, আগের মানে লাস্টের অবস্থান মাইনাস আদি অবস্থান, এটা বিয়োগ করলে আমরা তো ওই ভেক্টরটা পাই। তাহলে আমাদের প্রথমে এফ ভেক্টরটা এখানে বের করতে হবে। ঠিক আছে, এফ ভেক্টরটা বের করতে হবে। সো এফ ভেক্টরটা শুরুতে ছিল এরকম, বলটা শুরুতে ছিল এরকম, আর একটা স্টেজে গিয়ে হয়েছে এরকম। তাহলে তার এই বলের ভেক্টরটা বের করতে হবে। বলের ভেক্টরটা বের করবো কিভাবে? তো বলের ভেক্টরটা বের করার কাজটা দেখো এখানে কি করতে হবে আমাদের। 4i + আচ্ছা সরি, এখানে দুটো ধ্রুববল, তাহলে বলটাকে আমার সরি এটা তো বলের আদি অবস্থান আর শেষ অবস্থান বলে না, বলটার দুইটা বলের কথা বলা হয়েছে, দুইটা বলটা যোগ করতে হবে। এক্স্যাক্টলি আমি একটু ভুল করছি, এখানে বলের আদি অবস্থান আর শেষ অবস্থান বলে নাই, এখানে হচ্ছে দুইটা বল। একটা বল হচ্ছে 4i F1, আর একটা হচ্ছে j - 3k, আর একটা হচ্ছে F2 বল যেটা হচ্ছে 3i + j - k। দুইটা বল, তবে দুইটা বল একই কণার উপর কাজ করছে, একই কণার উপর। এই দুইটা ধ্রুব বল কাজ করার ফলে মানে দুইটা বলই একই কণার উপর কাজ করছে, তার মানে কণার উপর টোটাল বল কত? কণার উপর টোটাল বল F হবে। টোটাল বল কত হবে দেখো তো? টোটাল বল হবে 4i আর 3i কে যোগ করলে হবে 7i, j আর j কে যোগ করলে হবে যোগ 2j, -3k আর -4k কে যোগ করলে হবে -3k আর -k কে যোগ করলে হবে -4k। ওকে, তাহলে এই হচ্ছে কি কণার উপর টোটাল বল। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম একটা বল যাকে উপাংশ আকারে দেওয়া আছে, এটা হচ্ছে সেকেন্ড বল। তো দুইটা বলকে যোগ করলে আমি পাবো টোটাল বল। আচ্ছা, তারপরে দেখো তো কণাটির সরণ কোন বিন্দু থেকে কোন বিন্দুতে। এইবার হচ্ছে কি ওই জিনিস রুলসটা অ্যাপ্লাই করতে হবে। দেখো প্রথম বিন্দু ছিল i + 2j + 3k, আর দ্বিতীয় বিন্দু হচ্ছে কত? 5i + 4j - k i প্লাস। তো প্রথম বিন্দু কত? প্রথম বিন্দু হচ্ছে i + 2j + 3k, এটা হচ্ছে কি প্রথম বিন্দু। আর দ্বিতীয় বিন্দু কত? দ্বিতীয় বিন্দু হচ্ছে 5i + 4j 5i + 4j - k, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। তাহলে দেখো তো
প্রথম বিন্দু যদি এইটা হয় আর দ্বিতীয় বিন্দু যদি এইটা হয়, তাহলে সরণ বের করার জন্য আমাদের কি করতে হবে? দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দুকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা এই মাঝখানে সরণ ভেক্টরটাকে পাবো। তাহলে সরণ ভেক্টরটাকে এস ভেক্টরটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? এই যে 5i + 4j - k থেকে প্রথম ভেক্টরটাকে বিয়োগ করতে হবে। তাহলে 5i থেকে যদি i কে বিয়োগ করি আমি পাবো 4i, 4j থেকে যদি 2j কে বিয়োগ করি আমি পাবো 2j, - k থেকে যদি আমি 3k কে বিয়োগ করি আমি পাবো -4k। তাহলে এটা হচ্ছে আমার সরণ ভেক্টর। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে সিম্পল, আমরা কাজ বের করতে চাই, টোটাল কাজ বের করতে চাই। আমরা জানি সরণ ভেক্টর আর বল ভেক্টরের ডট গুণনই হচ্ছে কাজ। ওকে, তাহলে সরণ ভেক্টর আর বল ভেক্টরের ডট গুণনই হচ্ছে গিয়ে কাজ। তাহলে আমরা যেটা করব, আমরা এই যে সরণ ভেক্টরটা আছে আর এখানে যে বল ভেক্টরটা আছে তাদের দুইজনের মধ্যে ডট গুণন করব। তারপর আমরা দেখবো অপশনের সাথে আমাদের অ্যানসারটা মিলে কিনা। তো দুইটা ভেক্টরের ডট গুণন, তো এটা খুবই সিম্পল, অ্যানসারটা অনেক অল্প টাইমে বের করতে পারবা। তো ডট গুণ করলে কি আসবে? এই 7 সাথে এই i এর সহগগুলো গুণ হবে। 7 আর 4 হচ্ছে 28, 2 আর 2 হচ্ছে গিয়ে 4, -4 আর -4 হচ্ছে গিয়ে +16। তাহলে দেখো তো 28 আর 4 আর মানে 4 28 আর 4 হচ্ছে 32, 32 এর সাথে 16 যোগ করলে আসবে 48। তার মানে কাজ হবে 48 জুল। এবার দেখি তো 48 অপশনে আছে কিনা। দেখো তো এই রুটের কোশ্চেনের 4 নম্বর অপশনটা দেখো 48। তো আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথমে এই কণার উপর দুইটা বল কাজ করলো, তাহলে দুইটা বলের যোগফল নিলাম, তাহলে টোটাল হচ্ছে এই পরিমাণ বল কাজ করলো। আর কণার সরণটা হচ্ছে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিল, তো আমরা সরণ ভেক্টরটা বের করলাম। আমরা জানি আমরা যদি বল ভেক্টর আর সরণ ভেক্টর জানি তাদের মধ্যে ডট গুণন করলে আমরা কাজ পাই। F.S = হচ্ছে W বা কাজ। তো সেটাই করলাম, আমরা 48 জুল কিন্তু পাইলাম। ঠিক আছে, তো আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো। আচ্ছা, ওকে, এইবার পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা বলছে এ হচ্ছে একটা ভেক্টর। আমি কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলো সবার আগে করাচ্ছি, আমার কাছে মনে হয় সবার আগে সবার এনার্জি লেভেলটা ভালো থাকে। তো লাস্টের গুলো তোমরা করবে, লাস্টে আমি ভার্সিটি এমসিকিউ গুলো করাবো, ওগুলো দেবো তোমরা নিজেরাই পাবা, ওগুলো আমি আর করে দিচ্ছি না, করে দেবো না। আমি ইঞ্জিনিয়ারিং এগুলো করাচ্ছি যেগুলো আসলে তোমাদের করায় দেওয়া দরকার বা যেগুলোতে তোমরা আটকাইতে পারো। ভার্সিটির এমসিকিউ গুলো বেসিক্যালি আমি যা দেখলাম ওগুলোর মধ্যে নতুন কিছুই নেই। আমি যে প্রবলেম গুলো করায় আসছি তোমাদের অঙ্ক হিসেবে, ওগুলার আরো সহজ ভার্সন গুলোকে এমসিকিউ হিসেবে দিয়ে দিচ্ছে। ভার্সিটি এমসিকিউ গুলো ওগুলো অনেক বেশি সহজ ছিল, এই জন্য আর শুরুতে আনেনি। তো দেখো এখানে বলছে এ আর বি এর মধ্যে কোণ বের করতে। তাহলে আমি দেখো তো এ ভেক্টরটা লিখি। এ ভেক্টরটাকে দেওয়া হয়েছে √2 cos আলফা i -√2 sin আলফা j। এটা হচ্ছে এ ভেক্টর। আর বি ভেক্টরটা দেখো তো, বি ভেক্টরটা হচ্ছে -√2 cos আলফা j, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে +√2 sin আলফা k। তাহলে এটা হচ্ছে এ আর বি ভেক্টর। বলছে কি এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে। আচ্ছা, আমরা কোণ বের করার সময় আমরা ডট গুণনের সাহায্য নিয়ে কিন্তু বের করতে পারতাম, তোমাদের যদি মনে থাকে। আমরা কিন্তু ডট গুণনের সাহায্য নিয়ে এর আগে কোণ বের করছি। তো কোণ বের করার জন্য আমরা ডট গুণনের সাহায্য কিভাবে নিতাম? আমরা লিখতাম এ ভেক্টর ডট বি ভেক্টর = এ ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণ cos থিটা। এখন যদি আমরা এই থিটাটা বের করে ফেলি তাহলে আমাদের অ্যান্সার শেষ। তাহলে আমাদের কাজ হচ্ছে এই থিটাটা বের করা। তাহলে একটা কাজ করি, এ ভেক্টর আর বি ভেক্টর মানে ডট প্রোডাক্ট আগে করি। ঠিক আছে, তো ডট প্রোডাক্ট করার সিস্টেমটা জানি কি? ডট প্রোডাক্ট করার সিস্টেমে আই এর যে সহগগুলো থাকবে সেগুলো পরস্পর গুণ হবে, জে এর সহগগুলো পরস্পর গুণ হবে, কে এর সহগগুলো পরস্পর গুণ হবে। আচ্ছা, তাহলে এখন দেখি তোমরা বলো দেখি যে এখানে আই এর সহগ কে আছে? এখানে আই এর সহগ হচ্ছে গিয়ে দেখো তো √2 cos আলফা। তো বলো দেখি এই সেকেন্ড ভেক্টর বি ভেক্টরে আই এর সহগ কত? 0। তার মানে √2 cos আলফার সাথে, কারণ বি ভেক্টরে আই বলতে কিছুই নাই, তার মানে আই বলতে কিছু নাই মানে 0 আছে। তার মানে বি ভেক্টরে, তার মানে আই এর সহগগুলোকে যদি তুমি গুণ করো তুমি পাবা 0 যোগ। এবার দেখো তো এ ভেক্টরের মধ্যে জে এর সহগ হচ্ছে -√2 sin আলফা, এটা হচ্ছে এ ভেক্টরে জে এর সহগ। আর বি ভেক্টরে জে এর সহগ হচ্ছে -√2 cos আলফা। ওকে, তাহলে আমরা ডট গুণনে কি করব? এইটার জে এর সহগের সাথে এইটার জে এর সহগকে মাল্টিপ্লাই করব। তাহলে দেখো -√2 আর -√2 মাল্টিপ্লাই করলে আমরা পাবো 2। ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর √2 মানে √2 স্কয়ার মানে 2। sin আলফা আর cos আলফাকে মাল্টিপ্লাই করলে তুমি পাচ্ছ কত? sin আলফা ইনটু cos আলফা, রাইট? দেন এবার দেখো এই ভেক্টরের মধ্যে কে এর কোনো সহগই নাই, মানে কে এর সাথে 0 আছে। আর এবার দেখো তো সেকেন্ড ভেক্টরের মধ্যে কে এর সহগ হচ্ছে √2 sin আলফা। তাহলে তুমি যদি ডট প্রোডাক্ট করো তাহলে তোমাকে এটার কে এর সহগের সাথে এটার কে এর সহগকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে তুমি 0 এর সাথে মাল্টিপ্লাই করলে তুমি পাবা 0। ওকে, এবার দেখো তো প্রথম ভেক্টরের মান কত আসে, চলো সেটা একটু দেখি। প্রথম ভেক্টরের মান কত আসে দেখি। প্রথম ভেক্টরের মান বের করার জন্য আমরা জানি কি করব? আমরা করব √i এর সহগ স্কয়ার, মানে হচ্ছে √2 cos আলফা স্কয়ার যোগ জে এর সহগ স্কয়ার, অর্থাৎ প্লাস -√2 sin আলফা স্কয়ার। এটা হচ্ছে এ ভেক্টরের মান বের করলাম। মান বের করার সময় আমরা এটাই করি, √i এর সহগ স্কয়ার যোগ জে এর সহগ স্কয়ার।
ইনটু বি ভেক্টরের মান ইজ ইকুয়াল টু কত হবে রুট ওভার আই এর সহগ তো 0, তাহলে 0 লেখার স্কয়ার করার দরকার নাই, জে এর সহগ কত মাইনাস রুট টু কস আলফা স্কয়ার যোগ কে এর সহগ কত এখানে রুট টু সাইন আলফা স্কয়ার, ঠিক আছে, ইনটু তাদের সাথে কত আছে। সো আমরা এটা মুছে ফেলি, সিম্পলিফাই করি। তো এটা হচ্ছে 2 সাইন আলফা কস আলফা, আর এখানে দেখো আই এর সহগটাকে বসাইলাম, তাহলে আই এর সহগ আই এর মান আই ভেক্টরের মান ইনটু জে ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণ a ডট b ইজ ইকুয়াল টু ab cos থিটা। তাহলে এই যে cos থিটা, তার cos থিটাটা বের করে আমার টার্গেট। সো টার্গেট তো এবার দেখি চলো কি করা যায়। আর রুট টু cos আলফা হোল স্কয়ার করলে কত হবে 2 cos স্কয়ার আলফা যোগ মাইনাস রুট টু সাইন আলফা হোল স্কয়ার করলে কি আসবে দেখো তো, মাইনাস রুট টু সাইন আলফা হোল স্কয়ার করলে আসবে কি 2 সাইন স্কয়ার আলফা, ঠিক আছে, তার বাইরে হচ্ছে রুট ওভার আছে। আবার দেখো এখানে কত আসবে মাইনাস রুট টু cos আলফা হোল স্কয়ার মানে হচ্ছে 2 cos স্কয়ার আলফা যোগ রুট টু সাইন আলফা হোল স্কয়ার মানে হচ্ছে 2 সাইন স্কয়ার আলফা, এটার বাইরে একটা রুট ওভার আছে ইনটু cos থিটা। আমার টার্গেট হচ্ছে থিটাটা বের করা। আচ্ছা এবার দেখো তো 2 cos স্কয়ার আলফা যোগ 2 cos স্কয়ার আলফা কত আসবে, আমরা যদি 2 কমন নিয়ে নেই cos স্কয়ার আলফা যোগ sin স্কয়ার আলফা, cos স্কয়ার আলফা যোগ sin স্কয়ার আলফা মানে কি 1, তার মানে এটা কত হয়ে যাবে রুট 2। আমার কথা বুঝতে পারছো? 2 cos স্কয়ার আলফা যোগ 2 sin স্কয়ার আলফা, 2 কমন নিয়ে নিলে cos স্কয়ার আলফা যোগ sin স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, দ্যাট মিন্স আমরা এখান থেকে পাচ্ছি রুট 2। আবার দেখো তো এইখানেও তো সিমিলার কাহিনী, 2 cos স্কয়ার আলফা যোগ 2 sin স্কয়ার আলফা, যদি 2 কমন নিয়ে নিই cos স্কয়ার আলফা যোগ sin স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, তার মানে এখানেও রুট 2 থাকবে ইনটু cos থিটা। দেখো আমাদের অ্যানসার মোটামুটি বের হয়ে যাবে। তো রুট 2 আর রুট 2 কে গুণ করলে কি আসবে 2, রুট 2 আর রুট 2 কে গুণ করলে আসবে 2, তাহলে 2 cos থিটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি কি 2 sin আলফা cos আলফা, আর রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি 2 cos থিটা। তাহলে 2 2 কেটে দাও, তাহলে এইবার দেখো তো 2 2 কেটে দিলে আমি কি লিখতে পাচ্ছি cos থিটা ইজ ইকুয়াল টু sin আলফা ইনটু cos আলফা। তাহলে আমরা পাচ্ছি cos থিটা ইজ ইকুয়াল টু sin আলফা ইনটু cos আলফা, দ্যাট মিন্স থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স sin আলফা ইনটু cos আলফা, cos ইনভার্স sin আলফা ইনটু cos আলফা, cos ইনভার্স sin আলফা ইনটু cos আলফা। চলো এবার কোশ্চেনের মধ্যে দেখি এই অপশনটা পাই কিনা, থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স sin আলফা ইনটু cos আলফা, এটাই হচ্ছে এই দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ। দেখো তো 4 নম্বর কোশ্চেনটা দেখো তো অপশনটা cos ইনভার্স sin আলফা ইনটু cos আলফা, এটা বুঝতে পারছো? তো এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। তো এগুলো ইঞ্জিনিয়ারিং এ আসা প্রবলেম, এগুলোতে কিন্তু মার্কস অনেক বেশি থাকে, রিটেনের সমান মার্কস থাকে, ঠিক আছে, তো এই জন্য একটু বড় বড় কোশ্চেনগুলো। আচ্ছা তো এটা নিশ্চয়ই বুঝতে পারছি। এই যে এবার আমরা ডিউ তে আসা প্রবলেমগুলো সলভ করব। তো ডিউ তে আসা প্রবলেম সলভ করতে গেলে দেখবে এগুলো আসলে সিম্পল। আচ্ছা তো দেখো ডিউর এই প্রবলেমটা দেখো, এগুলো আমরা রিটেনে করছি এর আগেও। বি ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর বরাবর ডি ভেক্টরের উপাংশ বের করতে বলছে, বি ভেক্টর বরাবর ডি ভেক্টরের উপাংশ। তার মানে আমি তোমাদের গ্রাফিক্যালি দেখাই আবারও, এগুলো তো দেখাইছিলাম আমি, এই হলো বি ভেক্টর আর এই হচ্ছে গিয়ে ডি ভেক্টর। তার মানে যেটা করতে হবে বি ভেক্টর বরাবর ডি ভেক্টরের ছায়াটুকু বের করব, এটা যেটাকে বলি অভিক্ষেপ, আগে অভিক্ষেপ বের করব, তারপরে যেহেতু বি ভেক্টরের দিকে আমি উপাংশ বের করতে দিই তখন আমি বি ভেক্টরের একক ভেক্টর দিয়ে ভাগ দিব, বি ভেক্টরের মানকে বি ভেক্টরটাকে বি ভেক্টরের মান দিয়ে ভাগ দিব, সেটাকে আমি অভিক্ষেপের সাথে গুণ করে দিই। আমার প্রথম কাজ হচ্ছে বি ভেক্টরের দিকে ডি ভেক্টরের অভিক্ষেপ বের করা, ঠিক আছে। বি ভেক্টরের দিকে ডি ভেক্টর অভিক্ষেপ কি, এটা কত হবে চলো সেটা আগে দেখি। বি ভেক্টরের দিকে বি ভেক্টর বরাবর ডি ভেক্টর উপাংশ, তাহলে আমরা প্রথমে একটা কাজ করব, বি ভেক্টর বরাবর ডি এর অভিক্ষেপ আগে বের করব। সো বলো তো বি বরাবর ডি এর অভিক্ষেপ কত হবে? ডি cos থিটা। এক্স্যাক্টলি ডি cos থিটা। সো ডি cos থিটাটা আমি আবার তোমাদের এর জন্য দেখাইতেছি। দেখো আমরা বেসিক্যালি ডট গুণন থেকে নিয়ে আসবো, বি ডট ডি, এই দুইটা ভেক্টরকে ডট গুণন করব, এটাকে লিখতে পারি আমরা বি ইনটু ডি ইনটু cos অফ থিটা। তো আমাদের টার্গেট হচ্ছে বি বরাবর ডি এর অভিক্ষেপ ডি cos থিটা, আমাদের টার্গেট হচ্ছে ডি cos থিটা বের করা। তো ডি cos থিটা বের করলে ডি cos থিটাটাই হবে আমার বি বরাবর ডি এর অভিক্ষেপ। তাহলে ডি cos থিটা ইজ ইকুয়াল টু কি হবে, বি ভেক্টর আর ডি ভেক্টরের ডট গুণন করতে হবে, তাকে বি ভেক্টরের মান দিয়ে ভাগ দিতে হবে। ওকে, তাহলে এবার চলো তো বি ভেক্টর আর ডি ভেক্টরের ডট গুণনটা করে দেখি। বি ভেক্টরটা হচ্ছে গিয়ে দেখো 6i প্লাস 7j মাইনাস 6k, এটার সাথে ডট গুণন হবে 2i মাইনাস 2j প্লাস k। তো ডট গুণন করলে কত আসবে, 6 আর 2 করলে 12, 7 আর মাইনাস 2 হচ্ছে মাইনাস 14, মাইনাস 6 আর প্লাস 1 হচ্ছে মাইনাস 6, তাহলে এটা আসতেছে মাইনাস 20 প্লাস 12 মানে হচ্ছে মাইনাস 8, মাইনাস 8 আসতেছে তাদের ডট গুণনের ভ্যালু। ওকে,
আচ্ছা, তো তাদের ভ্যালু আসতেছে -8। তো -8 কে এবার আমি ভাগ দিব কত দিয়ে? এই যে বি দিয়ে, বি ডট ডি কে আমি বি ভেক্টরের মান দিয়ে ভাগ দিব। আচ্ছা, বি ভেক্টরের মান কত সেটা দেখি। সো বি ভেক্টর হচ্ছে কি 6, 7 আর -6, তার মানে আসবে √6² যোগ 7 স্কয়ার যোগ -6 স্কয়ার। মানে কত আসতেছে এখান থেকে বলো তো? 36, 49, √72 যোগ 49, তাই তো? √72 যোগ 49 করলে কত আসে? 120, 121, √121, তাই তো? √121 মানে হচ্ছে আবার 11, ঠিক আছে? √121 মানে হচ্ছে কি আবার 11। তো আমরা এখন বেসিক্যালি 11 দিয়ে এই জিনিসটাকে ভাগ করব। তাহলে 11 দিয়ে জিনিসটাকে বি ডট ডি কে 11 দিয়ে ভাগ করব। তাহলে বি ডট ডি এর মান হচ্ছে -8, তার মানে -8 কে 11 দিয়ে ভাগ করব। তাহলে এই পাইলাম হচ্ছে আমরা অভিক্ষেপ। কারণ অভিক্ষেপ থেকে উপাংশ বের করার জন্য আমরা কি করতে হবে? কার ডিরেকশনে জানি উপাংশ বের করতে বলছে? বি ভেক্টর বরাবর ডি ভেক্টরের উপাংশ। তাহলে সেটা করার জন্য আমাকে কি করতে হবে? বি ভেক্টরের একক ভেক্টর নিতে হবে। একক ভেক্টর বের করার জন্য এই যে বি ভেক্টরটাকেই বি ভেক্টরের মান দিয়ে ভাগ দিতে হবে। তাহলে বি ভেক্টরের মান তো আমি একটু আগে বের করলাম, বি ভেক্টরের মান হচ্ছে 11, তার মানে আমাকে আবারও 11 দিয়ে ভাগ করতে হবে। আবার 11 দিয়ে যদি ভাগ করি তাহলে আমি কত পাচ্ছি? -8 ডিভাইডেড বাই 121 ইন্টু বি ভেক্টর। এটাই হচ্ছে আমার উপাংশ। এটাই হচ্ছে আমার যারা প্রবলেমগুলো সলভ করছো তারা তো উপাংশ কিভাবে বের করে সেটা জানোই। অভিক্ষেপের সাথে আমি জাস্ট একক ভেক্টর গুণ দিলাম। তো -8 ডিভাইডেড বাই 121, দেখো তো কোন অপশনে আছে? এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 সালে আসা একটা কোশ্চেন। এটা 4 নম্বর অপশনটা হবে আমাদের অ্যান্সার। সরি 4 নম্বরটা তো ডি ভেক্টর দেওয়া, সরি। এটা হবে আমাদের এই 2 নম্বর অপশনটা। দেখো -8 ডিভাইডেড বাই 121, -8 ডিভাইডেড বাই 121, এই যে এই প্রবলেমটা, এই কোশ্চেনটা, এইটা হবে আমাদের সলিউশন ইনটু বি ভেক্টর। ওকে, তো আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো কিভাবে আমরা উপাংশ বের করলাম। যেভাবে আমরা ম্যাথে প্রবলেমগুলোতে উপাংশ বের করছি, এই এমসিকিউটাও সিমিলার ওয়ে সলভ করতে হবে। আচ্ছা আচ্ছা, এইবার দেখো তো বুয়েটে 2010-11 সালে আসা এই কোশ্চেনটা আমি করার চেষ্টা করি। এক্স ও জেড সমতলে 3i + 3i - j + 4k, 3i - j + 4k বলছে যে কি এই ভেক্টরের সাথে লম্ব একটা ভেক্টর বের করতে। আচ্ছা, যখন বুয়েটের এই কোশ্চেনটা আমরা খুব সহজে সলভ করতে পারবো, আমাদের অত বেসিকের দরকার নাই। আমরা জাস্ট একটা জিনিস চিন্তা করবো যে কোনো একটা ভেক্টরের সাথে অন্য একটা ভেক্টরকে যদি লম্ব হইতে হয় তখন তাদের ডট গুণনের মান 0 হইতে হবে। দুইটা ভেক্টরের ডট গুণনের মান যদি 0 হয় তখন ওই দুইটা ভেক্টরকে আমরা লম্ব বলতে পারি। এটা হচ্ছে প্রথম কথা। প্রথম কথা হচ্ছে যে কি ভেক্টর দুইটাকে লম্ব হইতে হবে। লম্ব হইতে হলে ডট গুণন 0 হইতে হবে, ডট = 0 হইতে হবে। সেকেন্ড কথা হচ্ছে এখানে দেখো কি বলছে, এক্স ওয়াই জেড সমতলের একটা ভেক্টরের কথা বলছে, যে এক্স ওয়াই জেড সমতলের একটা ভেক্টর আমাদের এই ভেক্টরের সাথে লম্ব। তো কোশ্চেনে বললো যে ওই ভেক্টরটা কত, অপশন থেকে বের করতে বলছে। আমি তোমাদের একটা সিম্পল জিনিস বলি, যেখানে এক্স ওয়াই এক্স ও জে এটা বলা থাকবে, তুমি বুঝবা যে ওই এক্স ও জেড এর সমতলের যে সমান্তরাল যে ভেক্টর, ওই ভেক্টরের মধ্যে এক্স অক্ষ বরাবর তার উপাংশ থাকবে এবং জেড অক্ষ বরাবর তার উপাংশ থাকবে। অর্থাৎ এক্স ও জেড এই অক্ষের সমান্তরাল ভেক্টর গুলো হবে আই প্লাস কে আকৃতির। আই এর সাথে কিছু একটা থাকবে যোগ কে এর সাথে কিছু একটা থাকবে, তাদের জে বরাবর কোনো উপাংশ থাকবে না। ওয়াই ডিরেকশনে তাদের কোনো উপাংশ থাকবে না, তাদের শুধুমাত্র এক্স আর জেড ডিরেকশনে উপাংশ থাকবে, মানে আই আর কে থাকবে ওই ভেক্টর গুলোর মধ্যে। তাহলে আমরা প্রথমে দেখি কোন ভেক্টর গুলোর মধ্যে আই আর কে আছে। দেখো তো সবগুলো ভেক্টরের মধ্যে আই আর কে আছে, খালি 4 নম্বর অপশন বাদ। তাহলে 4 নম্বর অপশনটা শুরুতেই বাদ, এটা কখনোই অ্যান্সার হবে না। তো বাকি 3টা অপশনের মধ্যে কোনটা অ্যান্সার হবে সেটা করার জন্য তুমি একটা কাজ করো, বাকি 3টা ভেক্টরটাকে নিয়ে একটু ট্রাই করো কোন ভেক্টরের সাথে ডট গুণনটা এই ভেক্টরে 0 হয়। তাহলে প্রথম ভেক্টরটাকে নেই, চলো 4i - 3k, দেখি তো তাদের ডট গুণন 0 হয় কিনা। আই এর সাথে আই এর উপাংশের গুণফল 4 × 3 মানে 12, আর দেখো তো কে এর সাথে কে এর উপাংশের গুণফল, তাহলে কত আসবে? 4 × -3 মানে হচ্ছে -12 = 0। ওকে, তাহলে আমরা কি প্রথমেই আমাদের অ্যান্সারটা পেয়ে যাইতেছি না? লম্ব একক ভেক্টর বের করতে বলছে। আচ্ছা, লম্ব একক ভেক্টর, আচ্ছা দেখি তো সমান্তরাল এবং অত ভেক্টরের সাথে লম্ব একক ভেক্টর নিচের কোনটি? আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। ওই যে 2 নাম্বার অপশনটা না একটু বুঝি নাই, যে এক্স আর জেড বরাবর কিভাবে আপনার। আমি তোমাকে বলি, আমরা ধরো একটা ভেক্টর হচ্ছে 3i + 4j আকৃতি, এইটাকে আমরা চাইলে বলতে পারি এটা হচ্ছে এক্স ওয়াই সমতল অবস্থিত, বা এক্স ও ওয়াই এর সমান্তরাল একটা ভেক্টর। ঠিক আছে, কোন একটা ভেক্টর যদি এমন হয় যে তার মধ্যে শুধুমাত্র জে আর কে আছে, 3j + 4k, তার মধ্যে আই এর কোনো উপাংশ নাই, এটাকে তুমি কি বলবো? এটাকে তুমি বলবো ওয়াই ও
জেড এই সমতলের একটা সমান্তরাল ভেক্টর, ঠিক আছে? মানে এখানে ওয়াই এ আছে আর জেড এর উপাংশ আছে। দেখো জেড এর উপাংশ হচ্ছে কে আর ওয়াই এর উপাংশ হচ্ছে জেড, তাহলে ওয়াই আর জেড এর উপাংশ আছে, তার মধ্যে কিন্তু আই এর উপাংশ নাই। তো এইভাবে হচ্ছে আমরা এক্স ও ওয়াই, ওয়াই ও জেড এগুলাকে আমরা ডিফাইন করি, ঠিক আছে? তো এগুলা হচ্ছে তোমরা কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে আরো জানবা সামনে ইনশাআল্লাহ। তো আপাতত ডিটেইলসে গেলাম না, ওকে? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখো তো 4i - 3k ভেক্টরটাকে ডট গুণন করার পরে কিন্তু এটা মানে কিন্তু 0 আসছে, ঠিক আছে? এটা মানে কিন্তু 0 আসছে। এখন কি তুমি এটাকে অ্যানসার বসাবা? আরেকটা কাজ করি, খ নম্বরটার অপশনটাও একটু গুণ করে দেখি 0 আসে কিনা। ওয়ান বাই 5 4i - 3k, এটা হচ্ছে খ নম্বরের অপশন। দেখো খ নম্বরের অপশন হচ্ছে এটা। খ নম্বরটা ডট গুণন ইজ ইকুয়াল টু 0 আসে কিনা দেখো। 3 আর 4i কে গুণ করলে কত আসবে? 3 আর 4i কে গুণ করলে আসবে হচ্ছে 12, আর এটা আসবে -12, আর বাইরে হচ্ছে 1/5 আছে, তার মানে আলটিমেটলি 0। এটাও কিন্তু 0 আসতেছে। তাহলে এখন বলো তো ক নম্বরটাকে অ্যানসার বলবো না খ নম্বরটাকে অ্যানসার বলবো? দুইজনের সাথে ডট গুণন কিন্তু 0 আসে, কোনটাকে অ্যানসার বলবো? খ নাম্বারটারে, কারণ একক ভেক্টরের কথা বলছে, একক ভেক্টরের কথা বলছে, তাই মান দিয়ে ভাগ দিতে হবে। দেখো তো 4 আর 3 এর মান দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা একক ভেক্টর পাবো। তাহলে 4i - 3k কে যদি তাদের মান দিয়ে ভাগ দিই, 4i - 3k কে তাদের মান দিয়ে যদি ভাগ দিই, তাহলে √4² যোগ -3²। আবার দেখো তো 4² আর -3² এর রুট করলে কত আসবে? 5 আসবে না? তাই আমাদের হচ্ছে গিয়ে এটা 4i - 3k ডিভাইডেড বাই 5, এটাই হবে আমাদের অ্যানসার। মানে খ নম্বরটা হবে আমাদের অ্যানসার, খ নম্বরটা। ওকে, তাহলে খ নম্বরটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। ওকে ডান। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, এটা বুয়েটে আসছিল এই জন্য একটু ট্রিকি। আচ্ছা, এবার আমরা 43 নম্বর কোশ্চেনটা দেখি। এন এর মান কত হলে এই ভেক্টর গুলো পরস্পর সমান্তরাল হবে? তো এটা হচ্ছে আমাদের ক্রস গুণন দিয়েও করতে পারি, কিন্তু ক্রস গুণনও লাগবে না, আমরা আরো সহজভাবে করতে পারবো এটা। 4i + nj - 3k এটা হচ্ছে একটা ভেক্টর, আর হচ্ছে 6i - 3j - 9k এটা হচ্ছে আরেকটা ভেক্টর। তো এই দুইটা ভেক্টর যদি সমান হইতে হয় তাহলে i এর উপাংশগুলোকে সমান হইতে হবে, অনুপাত সমান হইতে হবে। 2 আর 6 এর অনুপাত কত? 1/3। তাহলে n আর j এর অনুপাত কত? -n/-3 = -3/-9। তাহলে কত আসতেছে? 1/3 = n/-3 = 1/3। তাহলে এবার যদি 3 কেটে দেই, -3 কেটে দিই, তাহলে এটাও -1 এটাও মাইনাস, তাহলে n = আসতেছে -1। ওকে, n = কত আসতেছে? n = -1 আসতেছে। এই প্রবলেমটা আমরা করছিলাম, আমরা আমাদের প্রবলেম সলভিং এর মধ্যে করছিলাম। তাহলে n = এখান থেকে কাটাকাটি করলে এই অংশটুকু নিয়ে যদি তুমি কাজ করো তাহলে কি পাবা? এই যে -3 যদি কাটো তাহলে এখানে হবে -2 কাটলে -1, তাহলে n = তুমি পাবা -1। তাহলে n = আমরা পাচ্ছি কত? -1। তাহলে কখন এই দুইটা ভেক্টর পরস্পর সমান হবে? যখন i, j আর k এর যে উপাংশগুলো আছে এই উপাংশগুলোর অনুপাত সমান হবে। এইভাবে করতে পারো, অথবা তুমি ক্রস গুণন = 0 ধরেও প্রবলেমটা n এর মান বের করতে পারবা, তোমার উপর। তো আমরা সহজে বের করলাম এভাবে, n এর মান হচ্ছে -1 আসলো। আচ্ছা শেষ। ওকে, আচ্ছা 54 নম্বর প্রবলেমটা আমি সবার লাস্টে করবো। এটা ভেক্টর, এটা হচ্ছে ডাইরেক্ট ভেক্টর থেকে আসছে, এটা আমি লাস্টে করবো, ঠিক আছে? এটা প্রবলেম সলভিং টাইপের না, এটা ভেক্টর থেকে আসা একটা প্রবলেম। যাই হোক, এবার দেখো জাহাঙ্গীরনগরে 17-18 সালে আসা একটা প্রবলেম, দেখো খুবই ইজি। i × j যোগ j × k যোগ, সরি এখানে আবার i × j ডট আবার k যোগ j × k, তার সাথে আবার ডট গুণন হবে i এর, যোগ k × i, তার সাথে আবার ডট গুণন হবে j। বলা হইতেছে তার মান কত? আচ্ছা আমি তোমাদেরকে একটা সহজ হিসাব দেখাইছিলাম মনে হয়। এই যে i থাকে এই জায়গায়, এখানে থাকে হচ্ছে গিয়ে j, এখানে থাকে হচ্ছে গিয়ে k। তোমরা যখন i আর j এর মধ্যে ক্রস গুণন করবা তোমরা অ্যানসারে পাবা হচ্ছে k। আবার কে, j আর k এর সাথে ক্রস গুণন করবা তোমরা অ্যানসারে পাবা হচ্ছে i। এই সিরিয়ালে যাবে, আর যদি সিরিয়ালটা উল্টা দিকে যাও তখন তুমি মাইনাস ভ্যালুগুলো পাবা। তার প্রথমেই দেখো i আর j এর ক্রস গুণন, আমরা অ্যানসারে কত পাবো? দেখো তো i আর j এর ক্রস গুণন অ্যানসারে পাবো k, k এর সাথে k এর ডট গুণন যোগ, এবার j আর k এর ক্রস গুণন, দেখো তো অ্যানসার কত পাবো? এই j আর k এর ক্রস গুণন অ্যানসারে পাবো তাহলে i, j আর k এর ক্রস গুণন হলে অ্যানসার হয় i ডট i যোগ k আর i, দেখো তো k আর i এর যদি ক্রস গুণন হয় তাহলে অ্যানসারে পাবো কাকে? j কে পাবো, তাহলে j ডট j। আবার আমরা জানি k ডট k এর ভ্যালু কত? k ডট k এর ভ্যালু হচ্ছে 1, i ডট i এর ভ্যালু হচ্ছে 1,
জে ডট জে এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 + 1 + 1 = 3। তার মানে আমরা পাচ্ছি এই জাহাঙ্গীরনগর আসে এই প্রবলেমটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 3 হবে এটার অ্যান্সার। ওকে, এটা একদমই সিম্পল একটা প্রবলেম ছিল। ভার্সিটিতে আসা প্রবলেমগুলো আশা করি বুঝতে পারছো, যেগুলো অনেক সিম্পল এবং দ্রুত সলভ হচ্ছে। আচ্ছা দেখো, এনএসটিইউ এখন মনে আচ্ছা যাই হোক, যে নামই হোক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে আসে এই প্রবলেমটা দেখো, এবিসিডি একটা সামান্তরিক। আগে একটা সামান্তরিক আঁকি। আচ্ছা, তো সামান্তরিকের মধ্যে আমরা নেমিং করি এ বি সি ডি। তো প্রথমে বললো এ বি ভেক্টরটা দেওয়া আছে। এ বি ভেক্টরটা কত? এ বি ভেক্টরটা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 2i - j + 4k। আবার বিসি আবার হচ্ছে তোমার এসি ভেক্টর দেওয়া আছে। দেখো তো এসি ভেক্টর হচ্ছে এই ভেক্টরটা না? আচ্ছা, এই যে এই ভেক্টরটা দেওয়া আছে, এই ভেক্টরটা কত? i + j + 4k। আচ্ছা, ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করলে বলো তো বিসি ভেক্টরটা কত হবে? এইখানে যদি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি আমরা লিখতে পারি এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে? এসি ভেক্টর হবে না? এবি আর বিসি কে যোগ করলে দেখো তো এই ত্রিভুজ অনুযায়ী এবি আর বিসি কে যদি যোগ করো তাহলে তুমি কি এসি কে পাবা না? তাহলে এবি ভেক্টর আর বিসি ভেক্টরকে যোগ করলে আমি এসি কে পাবো। তাহলে বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু কত হবে? বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু হবে এসি ভেক্টর থেকে এবি ভেক্টরের মানকে বিয়োগ করতে হবে। তাহলে এসি ভেক্টরের মান কত দেওয়া আছে? i + j + 4k। তাহলে i + j + 4k অর্থাৎ এই ভেক্টরের মান থেকে তোমরা যদি এবি ভেক্টরকে বিয়োগ করো তাহলে তুমি বিসি ভেক্টর পাবা। সেটা একটু আমাকে বলো তো, বিসি ভেক্টরটা কত আসতো তোমাদের? বিসি ভেক্টরটা কত আসতো সেটা বলবো। ভাই √5 আসছে। বিসি মানই বলে দিছিল, বিসি ভেক্টরটা কত আসে আগে সেটা বলো। i - 2j cap, i cap - 2j cap। আর কে তো আছে k0। আচ্ছা, তাহলে বিসি ভেক্টর যদি এটা হয়, কোশ্চেনে বলতে বিসি ভেক্টরের দৈর্ঘ্য কত, মানে বিসি ভেক্টরের মান বের করতে বলছে। তাহলে মান বের করতে হলে আমরা কি করব? √1² যোগ -2² মানে হচ্ছে √5। দেখো তো এই কোশ্চেনের মধ্যে √5 পাওয়া কিনা, ক নম্বর অপশনটাই দেখো √5। ঠিক আছে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দেন পরের কোশ্চেনে যাই। আর হয়তো বা বেশি প্রবলেম নাই। কয়টা আছে দেখি, 1 2 3 4 5, পাঁচটা প্রবলেম করলে শেষ। আচ্ছা দেখো, এখানে কুয়েটে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে একটা প্রবলেম। এটাও সহজ। বলছে এ এর মান কত হলে এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর গুলো সমতলীয় হবে। আচ্ছা, কখন তিনটা ভেক্টর সমতলীয় হয়? যখন তাদের ট্রিপল স্কেলার প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 0 হয়। যখন তিনটা ভেক্টর ট্রিপল স্কেলার প্রোডাক্ট 0 হয় তখন আমরা বলি কি ভেক্টর তিনটা হচ্ছে সমতলীয়। ঠিক আছে, তাহলে ট্রিপল স্কেলার প্রোডাক্ট করার জন্য আমরা কি করতে হবে? এখানে আমি এ ভেক্টরটা লিখি। এ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে 2i + 3j + 4k। বি ভেক্টরটা ইজ ইকুয়াল টু 3i + 4j + ak। সি ভেক্টরটা ইজ ইকুয়াল টু হচ্ছে ai + 7j + 9k। তো এটা হচ্ছে গিয়ে তিনটা ভেক্টর। সো এখন হচ্ছে এই তিনটা ভেক্টর সমতলীয় কিনা এটা যদি যাচ করতে চাই তাহলে আমি এদের মধ্যে যে কোনো দুইজনকে আমি ক্রস প্রোডাক্ট করবো। ওকে, তার মানে আমি বি ভেক্টর আর সি ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করব, তার সাথে আমি ডট প্রোডাক্ট করব অন্য অপর ভেক্টরটাকে, এ ভেক্টরটাকে। এটা ইজ ইকুয়াল টু যদি তুমি 0 ধরো এবং এই প্রবলেমগুলো আমরা রিটেনও করছি তাহলে তুমি এ এর ভ্যালুটা কিন্তু পেয়ে যাবা। এ ইজ ইকুয়াল টু কত হবে সেটা কিন্তু তুমি পেয়ে যাবে। ওকে, সো এখন বলো তো এই প্রবলেমটা তোমরা পারবা কিনা? এটা আমি রিটেনও করাইছি, এটা কি পারবা? জি ভাইয়া। আচ্ছা, এটা পারলে একটু এখন একটু দ্রুত একটু করো তো, আমাকে এ এর ভ্যালুটা বলবা। এ ইজ ইকুয়াল টু তোমাদের কত আসলো? কারণ এটা করলে পরের প্রবলেমগুলো আরো ইজি, ওগুলো মনে হয় করাও লাগবে। এটা একটু করো সবাই, দেখো তো এ এর ভ্যালুটা কত আসে, এ ইজ ইকুয়াল টু কত আসে। প্রথমে বি ভেক্টর আর সি ভেক্টরকে তুমি ক্রস প্রোডাক্ট করে তার সাথে এ ভেক্টরটাকে ডট প্রোডাক্ট করে ইজ ইকুয়াল টু 0 ধরলে এ এর মান পাবা।
কেউ যদি সলভ করতে পারো আমাকে একটু জানাবা এর ভ্যালু কত আসছে। ক্রস গুণন থেকে তোমার ভেক্টরটা কত আসছে সেটা আগে বলবো। ক্রস গুণন থেকে ভেক্টরটা কত আসছে? কেউ পারছো বি ক্রস সি ভেক্টর? এত সময় তো লাগার কথা না। বি ক্রস সি ভেক্টর কত আসছে? এখনো হয় নাই কারো? ভাইয়া 84 মাইনাস 11a প্লাস a স্কয়ার মানে স্কয়ার মাইনাস 11a প্লাস 84। এটা কিসের ভ্যালু আসছে, মানে ডট প্রোডাক্টের ভ্যালু? না ভাইয়া বি ক্রস সি এর ভ্যালু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বি ক্রস সি এর ভ্যালু কি আবার একটু বলবা? দীঘাত আসছে। a কত স্কয়ার আসছে তোমার? মাইনাস 11a প্লাস 84। প্লাস 84 আই। জি ভাইয়া। এরপরে আই না ভাই, এটা তো টোটালটা মানে হচ্ছে আম, একেবারে ক্যালকুলেশন করার পর যেটা আসে। আচ্ছা, তাহলে এ স্কোয়ার আই একটা ভেক্টর আসার কথা, বি ক্রস সি করবে, ওই ভেক্টরটা কত? আচ্ছা অন্য কেউ কি বলো তো, দেখো তো অন্য কার কত আসছে। মুহিন বা বিথি, দেখো তো তোমাদের অ্যান্সার আসছে কিনা। আচ্ছা আমি এখানে অ্যান্সারটা জানি, আমি অ্যান্সারটা বলি তোমাদের। এ এর ভ্যালু কত আছে? এ ইজ ইকুয়াল টু তোমার 5 আছে। এ ইজ ইকুয়াল টু 5 আছে। তোমরা যদি ক্রস গুণনটা ঠিকমতো করতে পারো, তারপর তার সাথে ডট গুণন করো, আলটিমেটলি তোমরা এ ইজ ইকুয়াল টু 5 পাবা। লাস্টে পাবা তোমরা a মাইনাস 5 স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এখান থেকে পরের লাইনে তুমি a ইজ ইকুয়াল টু 5 পাবা। ঠিক আছে, এই জিনিসটা তো তোমরা আলটিমেটলি পাবা। ওকে, এই প্রবলেমটা আমরা এখানে স্কিপ করি। তাহলে পারবা তো এটা তোমরা, নাকি তোমরা কেউ মিলাইতে পারো না? আচ্ছা আরো একটু সময় দিলাম, দেখো এক প্রবলেমে যখন থাকা যাবে না। মেহেদি হাসান, তুমি কি কিছু করছো? পারছো এই প্রবলেম? পরের প্রবলেম আছে, ডিউ তে 17-18 সালে আসছে। দেখো দুইটা ভেক্টর, ইউ ভেক্টর 2i প্লাস জে মাইনাস 3k, দেন
ভি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে 3i প্লাস 3i মাইনাস 2j মাইনাস k। এই দুইটা ভেক্টর দিয়ে বলতেছে তাদের অন্তর্ভুক্ত কোণ বের করতে। এই টাইপের একটা প্রবলেম আমরা একটু আগেও পাইছি। অন্তর্ভুক্ত কোণ কিভাবে বের করব? ইউ ভেক্টর ডট ভি ভেক্টর করব, ইউ ভেক্টরের মান ভি ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণ cos থিটা। তো এই cos থিটাটা বের করতে থিটাটা বের করতে পারলে কাজ শেষ। তো ইউ আর ভি ভেক্টর ডট গুণন করলে কি আসবে? 2 আর 3 হচ্ছে 6, এরপর হচ্ছে -2, তারপর হচ্ছে কত, এটা হচ্ছে +3, ঠিক আছে, ডিভাইডেড বাই, আমি এটাকে ইউ ভেক্টর মান দিয়ে ভাগ দিব। তাহলে ইউ ভেক্টর মান কত আসবে? সো ইউ ভেক্টরের মান আসবে হচ্ছে গিয়ে √14। যদি দেখো 2 স্কয়ার যোগ 1 স্কয়ার যোগ -3 স্কয়ার করলে √14 আসবে। আর ভি ভেক্টরের মানও দেখো √14ই আসবে, ঠিক আছে, দুইটাই √14। তারপর আমি পাচ্ছি সবশেষে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে cos থিটা, ঠিক আছে। তাহলে কাটাকাটি করলে কত, 6, কাটাকাটি করলে থাকতেছে এখানে কত, 9 থেকে 2 গেলে 7, 7 ডিভাইডেড বাই √14 আর √14 গুণ করলে আবার থাকবে 14। ওকে, তাহলে 7 আর 14 কাটাকাটি করলে থাকবে হাফ। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু, যদি হাফ হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? থিটা ইজ ইকুয়াল টু হবে 60 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এই কোশ্চেনের অ্যানসার হবে ক নম্বর অপশনটা, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো। এবার ডিউতে 17 আর 18 সালে দুইটা কোশ্চেন আসছে ভেক্টর থেকে, দাও এটাও সহজ। বলছে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, বলছে এরা হচ্ছে সামান্তরিকের সন্নিহিত বাহু। সামান্তরিকের সন্নিহিত বাহু হলে কি জানি হয়? এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস গুণন করলেই চলে। এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস গুণন করে ক্রস গুণনের মানটা বের করলেই চলবে। ওকে, তাহলে আমরা এখানে সিম্পল এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট করব। এখানে দেখো দেওয়া আছে এ ভেক্টরও দেওয়া আছে, বি ভেক্টরও দেওয়া আছে, জাস্ট তাদের মধ্যে ক্রস গুণন করব। ক্রস গুণন করে কি করব? তাদের ক্রস গুণনের মানটা নিব। ক্রস গুণনের মানটা নিলে আমাদের অ্যান্সার চলে আসবে। সামান্তরিকের সন্নিহিত বাহুর ক্ষেত্রফল, সন্নিহিত বাহু দেওয়া আছে, এই সামান্তরিকের ক্ষেত্রফল দেখো। ডিউতে 17-18 সালে আসছে। এটার সলিউশন বলে দিচ্ছি তোমাদেরকে। সলিউশন হবে হচ্ছে গিয়ে 6√6 স্কয়ার ইউনিটস। ওকে, এই অপশনটা হবে কি তোমাদের অ্যান্সার 44 নম্বর। আচ্ছা, এরপরে আমি মনে এই কোশ্চেনটা 2বার লিখছি, যাই হোক, এটা তো লাস্টের দিকে মনে ছিল। বুটেক্সে আসা একটা প্রবলেম, এটা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এই প্রবলেমটা দেখো, এটা ভেক্টর থেকে আসা একটা প্রবলেম। এইটা করলে আজকে আমাদের শেষ। ওকে, ডিউতে আসছে এবিসি ত্রিভুজের বিসিসিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু ডিই এবং এফ হলে নিচের কোনটি সঠিক? আমরা ভেক্টরের লাস্ট ক্লাসের কনসেপ্ট থেকে এই প্রবলেমটা করতে পারবো। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 14-15 সালে আসছিল। এ বি সি এলো তিনটা শীর্ষবিন্দু একটা ত্রিভুজের। বলছে কি বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এ হচ্ছে বিসি মধ্যবিন্দু ডি, সি এ বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, এরপর কি বলছে এ বি বাহুর মধ্যবিন্দু কত? এফ। মধ্যবিন্দুগুলোকে ডিফাইন করলাম। তারপর বলছে কি অপশনগুলোর মধ্যে বলতে কোনটা কারেক্ট সেটা চুজ করতে বলছে। আচ্ছা, এখন দেখি তাহলে কিভাবে এটা করা যায়। ওকে, অপশনগুলো একটু দেখি। আচ্ছা দেখো, AD is equal to AF plus AE, AF plus AE, exactly. আচ্ছা, একটা সিম্পল জিনিস দেখো, আমি যদি প্রথমে এই ত্রিভুজটা নেই, হ্যাঁ, এই ত্রিভুজটা যদি নেই, তাহলে আমি কত পাচ্ছি? আমি দেখো তো কি পাচ্ছি এখান থেকে। AD ভেক্টরটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? AD ভেক্টরটা ইজ ইকুয়াল টু পাচ্ছি আমি AB ভেক্টর প্লাস BD ভেক্টর, AB ভেক্টর প্লাস BD ভেক্টর। ওকে, এই AB ভেক্টর প্লাস BD ভেক্টর। আচ্ছা,
এখন একটা জিনিস বলো, এফ যদি আমার মধ্যবিন্দু হয় এবং ই যদি আমার মধ্যবিন্দু হয়, এফ আর ই যদি আমার মধ্যবিন্দু হয় এ বি, তাহলে এ বি ভেক্টরটাকে কি আমি লিখতে পারি না যে 2 ইন্টু এফ? এ বি ভেক্টরটাকে কি আমি লিখতে পারি না 2 ইন্টু এফ? এ বি ভেক্টরটাকে কিন্তু চাইলে আমি লিখতে পারি 2 ইন্টু এফ, ঠিক আছে, 2 ইন্টু এফ এটা লিখতে পারি। আচ্ছা, আবার দেখো ডি যদি মধ্যবিন্দু হয় তাহলে বিডি ভেক্টরটাকে আমি কি লিখতে পারি? বিডি ভেক্টরটাকে হাফ ইন্টু বিসি লিখতে পারি, তাই না? হাফ ইন্টু বিসি লিখতে পারি। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এইবার একটা জিনিস আসো যে বিসি কে আমরা আসলে কিভাবে চেঞ্জ করব? হাফ ইন্টু বিসি এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? ওকে, ভেরি গুড। আচ্ছা, তোমাদের কি একটা এর কথা মনে আছে যে ত্রিভুজের মধ্যবিন্দু সংযোজক রেখা তৃতীয় বাহুর দৈর্ঘ্যে অর্ধেক হয়, হ্যাঁ, সমান্তরাল হয় তৃতীয় বাহুর আর দৈর্ঘ্য অর্ধেক হয়, তাহলে যেটা বিসি এর অর্ধেক সেটাই কিন্তু এফই ভেক্টরটা। দেখো তো বুঝতেছো কিনা? যেটা হাফ অফ বিসি সেটাই কিন্তু এফই ভেক্টর, তাই না? তাহলে আমরা কিন্তু লিখতে পারি 2 ইন্টু এফ কে চাইলে লিখতে পারি না এফ প্লাস এফ, আর হাফ অফ বিসি কে চাইলে আমরা লিখতে পারি হাফ অফ বিসি কে আমরা বিসির অর্ধেকে কিন্তু এফ ভেক্টর, এফই ভেক্টরটা, এটাকে আমরা লিখতে পারি এফ ই লিখতে পারি। আচ্ছা, এবার দেখো তো এএফ প্লাস এফই, এএফ প্লাস এফই এটাকে আমরা আবার কি এই লিখতে পারি না? এই এফ প্লাস এফই এটাকে আবার আমরা এই লিখতে পারি, এই দুইটাকে আবার আমরা এই লিখতে পারি। তার মানে এটাকে লেখা যাচ্ছে এএফ ভেক্টর প্লাস এই ভেক্টর, তাহলে এডি ভেক্টর ইজ ইকুয়াল টু আসতেছে এএফ ভেক্টর প্লাস এই ভেক্টর। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সলিউশন। দেখো তো খ নম্বর অপশনটা কিন্তু মিলছে। খ নম্বর অপশনটা হচ্ছে এডি ভেক্টর ইজ ইকুয়াল টু এএফ প্লাস এই, এডি ভেক্টর ইজ ইকুয়াল টু এএফ ভেক্টর প্লাস এই ভেক্টর। ওকে, সেই জিনিসটা আর কি প্রমাণ করে দেখালাম। এই প্রবলেমটা ডিউতে আসছিল 14-15 সালে। ভেক্টর থেকে ইউজুয়ালি মানে ভেক্টর প্রমাণ থেকে ইউজুয়ালি প্রশ্ন খুব কম আসে, র্যান্ডমলি কিছু প্রশ্ন আসে যেটার মধ্যে যে একটা ছিল অন্যতম, ঠিক আছে? তো আজকে মোটামুটি 10-12টা এমসিকিউ করানো হইলো। সহজগুলো কি স্কিপ করছি, যেসব প্রবলেম গুলো বেশি বেশি করানো হয়েছে ক্লাসের মধ্যে ওই টাইপের এমসিকিউ গুলা কি স্কিপ করছি। যেগুলো একটু কম মানে তো যেগুলো সব প্রবলেমে তোমাদের প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি, ওই টাইপের প্রবলেম গুলা কি করানোর চেষ্টা করছি। জানি না তোমাদের কাছে আদৌ কঠিন লাগছে কিনা, কারণ আমি শুরুর দিকে আসলে একটু কঠিন টপিক নিয়ে আলোচনা শুরু করছি। তোমরা ঠিক মতো বুঝছো কিনা আমি এক্স্যাক্টলি শিওর না। তো যাই হোক, কারো যদি কোনো প্রবলেম থাকে তোমরা রেকর্ডটা আবার একটু দেখে, ঠিক আছে? তো আজকের ক্লাস তাহলে এখানে শেষ করি। কারো কিছু বলার না থাকলে আমি এখানে ক্লাস শেষ করি। আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া হ্যাঁ বলো। ভিডিওর পিডিএফটা দিয়ে দিন। কোনটা? এই আজকের ক্লাসটা ক্লাসে তো রেকর্ড তো দিয়ে দিই। পিডিএফটা দিলে একটু ভালো হয়। আচ্ছা, পিডিএফটা আমি আগে দিতাম, বাট পিডিএফটা দিতে পারি, কিন্তু কথা হচ্ছে আমি তো আসলে লেখার পরে জিনিসগুলোকে আবার মুছে ফেলি, ঠিক আছে? তার মানে আমি পিডিএফ দিলেও কি তোমরা ঠিক কতটুকু বুঝবা জানি না, তাও আমি দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস তাহলে এখানে শেষ করি।